হ্যালো ভিউয়ার্স, আপনি পৃথিবীর যে কোনো রিজিয়নে যান, জাপানে যান, দেখবেন জাপানের ওকিনাওয়া দ্বীপে আমেরিকান সামরিক ঘাঁটি। কাতারে যান, দেখবেন আমেরিকান ঘাঁটি। জার্মানিতে যান, দেখবেন ৩৫,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন। কিউবায় যান, দেখবেন গুয়ান্তানামো বেতে আমেরিকান নৌঘাঁটি। এমনকি ভারত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ ডিয়েগো গার্সিয়া, সেখানেও আমেরিকানদের ঘাঁটি। সংখ্যাটি শুনলে চমকে যাবেন। পৃথিবী জুড়ে আমেরিকার ৭৫০ থেকে ৮০০রও বেশি সামরিক ঘাঁটি আছে। ৮০টিরও বেশি দেশে ছড়িয়ে আছে এসব ঘাঁটি। এটা ইতিহাসের কোনো সাম্রাজ্যের পক্ষেই সম্ভব হয়নি। রোমান সাম্রাজ্যেরও না, ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষেও না। কিন্তু কেন? কী লাভ আমেরিকার? এর রাজনৈতিক খেলাটা কি? এই ঘাঁটিগুলো কি আসলে আমেরিকার জন্য সুবিধা নাকি বোঝা? আজকের ভিডিওতে বলবো সেসব কথা। চলুন শুরু করা যাক। বিদেশের মাটিতে মিলিটারি বেস কেবল আমেরিকা একা বানায় না, এটা ঠিক। কিন্তু আমেরিকা যত বানিয়েছে অন্যরা তার ধারের কাছেও নাই। এই দেখুন অবস্থা। এই ঘাঁটিগুলো মূলত ৩ ভাগে বিভক্ত। প্রথমটি হলো মেগা বেস বা বড় সামরিক স্থাপনা। এগুলো ১০ একরের চেয়েও বড় এবং $১০ মিলিয়ন বেশি মূল্যের। বিদেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটির ৬০% এই ক্যাটাগরির। যেমন ধরুন জার্মানির র্যামস্টেইন এয়ারবেস। এটা শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটা একটা পূর্ণাঙ্গ আমেরিকান শহর। সেখানে আছে বার্গার কিং, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, আমেরিকান স্কুল, হাসপাতাল, বোলিং অ্যালে, সিনেমা হল, শপিং মল, সব কিছু। প্রায় ৪৫,০০০-এরও বেশি আমেরিকান নাগরিক সেখানে থাকেন। দ্বিতীয় ধরন হলো মাঝারি ঘাঁটি, যেমন হন্ডুরাসের সোটোক্যানো এয়ারবেস, জিবুতির ক্যাম্প লেমনিয়ার। এগুলোতে সুযোগ সুবিধা কম, পরিবার নিয়ে মার্কিন সেনারা এখানে থাকে না, কিন্তু কৌশলগতভাবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় ক্যাটাগরি হলো লিলি প্যাডস। এগুলো ছোট আকারের সম্পূর্ণ গোপন বা আধা গোপন ঘাঁটি। এখানে সৈন্য নেই বা থাকলেও খুবই কম। আছে ড্রোন, নজরদারি ক্যামেরা, বিমান এবং আগে থেকে মজুত করা অস্ত্র ভাণ্ডার। এই ঘাঁটিগুলো আফ্রিকা, মধ্য এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো যুদ্ধ লাগলে এই লিলিপ্যাড থেকে ব্যাঙ যেভাবে লাফ দেয়, তেমনি সামরিক শক্তি মুহূর্তের মধ্যে এগিয়ে যেতে পারে। এই ৩ ধরনের ঘাঁটি মিলিয়ে তৈরি হয়েছে আমেরিকার এক সামরিক জাল। তার পরিধি বোঝানোও কঠিন। কোথায় আমেরিকার সবচেয়ে বেশি ঘাঁটি আছে সেটা এই ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি জাপানে, এরপর জার্মানি, এরপর দক্ষিণ কোরিয়া। আর রিজিয়ন হিসেবে সবচেয়ে বেশি মিলিটারি বেজ আছে মধ্যপ্রাচ্যে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশের মাটিতে ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা কেবল জাপানেই অবস্থান করছিল। সেখানে ১২০ থেকে ১২২টি ছোট বড় ঘাঁটি আছে আমেরিকার। চীনের হাত থেকে জাপান, তাইওয়ানকে রক্ষা করাই নাকি এদের উদ্দেশ্য। জার্মানিতে আছে ১১৯ থেকে ১২২টি ঘাঁটি। উদ্দেশ্য নাকি ইউরোপের নিরাপত্তা এবং ন্যাটোর কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা। ইতালিতে রাখছে ১২,০০০-এরও বেশি মার্কিন সেনা, সেখানে ঘাঁটির সংখ্যা ৪৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দেশগুলো আমেরিকার কাছে হারছিল সবগুলোতেই আমেরিকা ঘাঁটি বানিয়ে ভরে ফেলেছে। জাপানে আমেরিকা অ্যাটম বোমা মেরেছিল, সেই জাপানে সবচেয়ে বেশি ঘাঁটি বানিয়েছে। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, সেখানেও 3টি ন্যাটো বেজ আছে, যেগুলোতে আমেরিকানদের অ্যাক্সেস আছে। তুরস্কের ইনকিরলিক এয়ারবেজে আমেরিকা কম করে হলেও 50টি B-61 থার্মোনিউক্লিয়ার বোমা রেখেছে বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো, ঘাঁটি বসানোর শুরুটা কিভাবে হলো? একটু পিছন ফিরে যেতে হবে। ২রা সেপ্টেম্বর ১৯৪০, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, ইউরোপ জ্বলতেছে, ব্রিটেন প্রায় দেউলিয়া। আমেরিকা সরাসরি যুদ্ধে তখনও ঢোকেনি। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সই করলেন একটি চুক্তি, ডেস্ট্রয়ার ফর বেস চুক্তি। চুক্তির শর্ত হলো আমেরিকা ব্রিটেনকে দেবে 50টি পুরনো যুদ্ধজাহাজ আর বিনিময়ে পাবে বাহামা, জামাইকা, ট্রিনিডাড, অ্যান্টিগা সহ ক্যারিবিয়ান এবং আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ উপনিবেশগুলোতে 99 বছরের সামরিক ঘাঁটির লিজ। রুজভেল্ট বললেন এটা নাকি লুইজিয়ানা পারচেজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা পদক্ষেপ। ঐতিহাসিক ডেভিড ভাইন তার বই বেজ নেশনে এই মুহূর্তটিকে বলেছেন আমেরিকার বেজ নেশনের জন্মক্ষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945 সালে। জার্মানি, জাপান, ইতালি সব পরাজিত, কিন্তু আমেরিকা তার সৈন্য ঘরে ফিরিয়ে নিল না, রেখে দিল। কিন্তু কেন রাখলো?
এখানেই আসে দ্বিতীয় কারণটি, সোভিয়েত ইউনিয়ন। স্নায়ুযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আমেরিকার যুক্তি হলো সোভিয়েতদের ঠেকাতে হবে, আর সেই ঠেকানোর জন্য চাই এগিয়ে থাকা বা ফরওয়ার্ড পজিশনিং। তাই ইউরোপে, প্রশান্ত মহাসাগরে, মধ্যপ্রাচ্যে ঘাঁটির পর ঘাঁটি বানানো শুরু হলো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল 1991 সালে। যুক্তি শেষ হয়ে গেল, কিন্তু ঘাঁটিগুলো কিন্তু রয়েই গেল। কিন্তু কেন? উত্তর খুঁজতে পড়তে হবে একটা বই, যার নাম দ্য গ্র্যান্ড চেস বোর্ড। 1997 সালে বইটি লিখেছিলেন জেভিগনিউ ব্রেজেজিন্সকি। তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই বইটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব নিয়ন্ত্রণের একটা ব্লুপ্রিন্ট। বইয়ের প্রথম লাইনেই তিনি বলেছেন, গত 500 বছর ধরে পৃথিবীর মহাদেশগুলো যখন থেকে যোগাযোগ শুরু করেছে একটা অপরটার সাথে, তখন থেকে ইউরেশিয়া ছিল বিশ্বশক্তির কেন্দ্র। তার যুক্তি হলো ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মিলিয়ে যে বিশাল ভূখণ্ড, সেখানে পৃথিবীর 75% জনসংখ্যার বসবাস। গ্লোবাল জিডিপির প্রায় 60% সেখানে, এবং বিশ্বের বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ এখানেই আপনি পাবেন। সুতরাং যে ইউরেশিয়া নিয়ন্ত্রণ করবে, সে পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আমেরিকা কিন্তু ইউরেশিয়ার ভেতরের কোনো দেশ নয়, এটি একটি বাইরের শক্তি। কিন্তু সেই ইতিহাসে প্রথমবারের মতো একটি বাইরের শক্তি হয়েও সমগ্র ইউরেশিয়ায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। ব্রেজেজিন্সকি বলেছেন, ইউরেশিয়া নিয়ন্ত্রণ করতে হলে 3টি মূল অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 1. পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপ হলো আমেরিকার কাছে ইউরেশিয়ায় প্রবেশের প্রধান দরজা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য ন্যাটো তৈরি হলেও সোভিয়েত পতনের পর এই সামরিক জোট বাতিল না করে উল্টো পূর্ব ইউরোপের দিকে সম্প্রসারিত করা হয়েছে। ন্যাটোর মাধ্যমে জার্মানি, ইতালি, পোল্যান্ড, বলকানে ঘাঁটি রেখে আমেরিকা নিশ্চিত করেছে যে ইউরোপ কখনো রাশিয়ার দিকে ঝুঁকে যাবে না। 2. মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়া। এটাকে ব্রেজেজিন্সকি বলেছেন ইউরেশিয়ান বলকান। বলকানের মতোই জ্বলন্ত, বিভক্ত, কিন্তু অবিশ্বাস্য রকমের কৌশলগত জায়গা এটা। এখানে আছে ইরাক, ইরান, সৌদি আরব, আজারবাইজানের মতো দেশ। এখানে তেল আছে, গ্যাস আছে, পাইপলাইন আছে। যে এটা নিয়ন্ত্রণ করে, সে পৃথিবীর শক্তির ভাণ্ডার বা শক্তির সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে। আর তৃতীয় হলো পূর্ব এশিয়া, চীন এবং জাপান। ব্রেজেজিন্সকি সতর্ক করেছিলেন যে যদি চীন উঠে আসে এবং আমেরিকার প্রভাব বলয় থেকে চীন বেরিয়ে যায়, তাহলে সবচেয়ে বড় বিপদ। ব্রেজেজিন্সকির সবচেয়ে বড় ভয় কী ছিল জানেন? চীন প্লাস রাশিয়া প্লাস ইরান মিলে একটি অ্যান্টি হেজিমনিক কোয়ালিশন গঠন করলে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যেতে পারে। 27 বছর আগে ব্রেজেজিন্সকি যা লিখেছিলেন, আজ বাস্তবে তার মিল পাচ্ছেন। আজ কিন্তু আমেরিকা লড়াই করে যাচ্ছে চীন রাশিয়ার কোয়ালিশনের বিরুদ্ধে। আমেরিকা প্রাচীন সাম্রাজ্যগুলোর মতো একটি 3 স্তরের নীতি অনুসরণ করেছে। প্রথমটি হলো আমেরিকার উপর তার ভ্যাসেল স্টেট এবং বন্ধু রাষ্ট্রগুলোর সিকিউরিটি ডিপেন্ডেন্সি বজায় রাখা। যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান হলো আমেরিকার সবচেয়ে বড় মিত্র। আমেরিকা ন্যাটো এবং সামরিক চুক্তির মাধ্যমে এসব দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকার উপরে নির্ভরশীল করে রেখেছে। আমেরিকা থাকলে এসব দেশ নিরাপদ বা সেফ ফিল করে। যেমন আমেরিকা যদি দক্ষিণ কোরিয়াতে না থাকতো, তবে উত্তর কোরিয়ার হাত থেকে বাঁচতে মিলিটারির পিছনে দক্ষিণ কোরিয়াকে আরও বিপুল বাজেট ব্যয় করতে হতো। জাপান, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছিল। তখন যদি জাপান সারাক্ষণ চীনের প্রতিশোধের ভয়ে ব্যস্ত থাকতো, তাহলে তার বাজেটের বিশাল অংশ ব্যয় করতে হতো মিলিটারির পিছনে। তখন দেশের ডেভেলপমেন্ট থমকে যেত। সুতরাং এসব দেশ আমেরিকার এই ঘাঁটিগুলোকে নিজেদের মতো করে ইউজ করেছে। আমেরিকার দ্বিতীয় পলিসি হলো ট্রিবিউটারিজ বা করদ রাষ্ট্রগুলোকে অনুগত রাখা। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন ছোট রাষ্ট্রকে সামরিক সহায়তা এবং ঘাঁটির মাধ্যমে নিজেদের প্রভাব বলয়ে রেখেছে আমেরিকা। আমেরিকার প্রোটেকশন ছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশই আছে নিজেদের প্রোটেক্ট করতে পারবে না বাইরের শত্রুর হাত থেকে। এসব দেশের নিজস্ব মিলিটারি খুবই ছোট, এসব দেশের জনসংখ্যাও খুবই কম, কিন্তু সম্পদ অনেক। আবার এসব দেশ কিন্তু আরব জাতীয়তাও রক্ষা করে চলে। আমেরিকায় গিয়ে আপনি যদি থাকতে শুরু করেন, একদিন না একদিন হয়তো আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাবেন, কিন্তু এসব দেশে তো তা হবে না। 50 বছর থাকলেও আপনি আরব হতে পারবেন না। মধ্যপ্রাচ্যের অনেক দেশেই নেটিভদের চেয়ে ইমিগ্রেন্ট বেশি। বিদেশিরা এসে এসব দেশ চালাচ্ছে। লেবার ফোর্স থেকে শুরু করে হাইটেক জব সবই করতেছে বিদেশিরা।
আর এসব দেশের বাউন্ডারিও পশ্চিমাদের তৈরি করা, আর্টিফিশিয়াল। ডিজাইনটা করাই হয়েছে এমনভাবে যেন সবসময় ইউরোপ আমেরিকার মতো পাওয়ারফুল দেশের উপরে এদেরকে রিলাই করতে হয়। সাদ্দাম যখন কুয়েত দখল করে নিল, তখন সৌদিরা সাদ্দামের ভয়ে আমেরিকাকে ডেকে আনে, ঘাঁটি দেয়। আমেরিকা এসে কুয়েতকে উদ্ধার করে। কিন্তু এমন বর্ডার কিভাবে হলো, এই বিষয়ে আমার এই ভিডিওটি দেখলে অনেক বিস্তারিত জানতে পারবেন। অর্থাৎ অটোম্যানদের পতনের পর মধ্যপ্রাচ্য কীভাবে ভাগ বাটোয়ারা হয়েছিল সেসব। আমেরিকার তৃতীয় পলিসি হলো শত্রুদের একত্রিত হতে না দেয়া। চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো যাতে নিজেদের মধ্যে কোনো শক্তিশালী জোট তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। আপনি খেয়াল করে দেখুন, যারাই আমেরিকার বিরুদ্ধে জোট বাঁধে কোনো না কোনো কারণে সেই জোট ঠিকমতো ফাংশন করে না। ব্রিক্সের কথাই চিন্তা করুন। আমেরিকান ডলারের প্রভাব কমাতে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকা মিলে বানিয়েছিল ব্রিক্স। আপনিই বলুন, যে জোটে ভারত এবং চীন একসাথে আছে সেই জোট কি খুব একটা বেশি ফাংশন করতে পারবে, তাও আবার আমেরিকার বিরুদ্ধে? আমেরিকা কিছুদিন আগে ভারতের উপরে ব্যাপক চাপ দিয়েছিল যাতে সে রাশিয়ান তেল না কেনে। ভারত মেনেও নিচ্ছে, তাহলে ব্রিক্সের জোট কই গেল? শোনেন ভাই, আমেরিকা তো দূর কি বাত, খোদ রাশিয়াও চায় না চীন আর ভারতের ভেতরে খুব ভালো সম্পর্ক থাক। কারণ তেমনটি হলে ওরা দুজন মিলে রাশিয়াকে পাত্তা দেবে না। আমাদের উপমহাদেশে সার্ক কাজ করেনি, কারণ ভারত এবং পাকিস্তান সার্কে একসাথে আছে। সার্ক অ্যান্টি আমেরিকান কোনো জোট না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আবার ধরুন, ইরানের সাথে চীন এবং রাশিয়া দুই দেশেরই খুব ভালো সম্পর্ক। চীনকে প্রচুর জ্বালানি আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্য, ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে চীন জ্বালানি আমদানি করে। এখন আমেরিকা যদি কোনো কারণে চীনের বিরুদ্ধে যুদ্ধে নামে, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যারা আমেরিকার উপরে নির্ভরশীল তারা কিন্তু আমেরিকার কথা শুনে চীনকে বয়কট করতে বাধ্য হবে। ইরান কিন্তু সেই হিসেবে চীনের জন্য একটা ভরসার জায়গা। কিন্তু সেখানে যদি মার্কিনপন্থী সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু চীনের জন্য এটা একটা মাথা ব্যথা। ব্যাপারটা বুঝুন, মার্কিনপন্থী সরকার ইরানে বসে গেলেও ইরান চীনে তেল রপ্তানি করবে, এখন যেমন আরব দেশগুলো করতেছে। কিন্তু বড়সড় কনফ্লিক্ট হলে তখন কিন্তু হিসাবটা বদলে যাবে। হিসাবটা আপৎকালীন সময়ের জন্য। এবার আপনি রাশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে পুরো বিষয়টি দেখুন। ইরানে মার্কিনপন্থী সরকার যদি বসে যায়, চীন কিন্তু আরও বেশি রাশিয়ার দিকে ঝুঁকবে। ইতিমধ্যেই ভেনেজুয়েলা আমেরিকার দিকে ঝুঁকে গেছে, চীনের হাতছাড়া হয়ে গেছে, বাকি আছে কেবল ইরান। ইরানে যদি মার্কিনপন্থী সরকার বসে যায়, মধ্যপ্রাচ্যে রাশিয়া মিত্র হারাবে, কিন্তু বিগার পিকচারে তার কিন্তু নেট প্রফিট হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তখন রাশিয়ার উপরে জ্বালানির জন্য ব্যাপকভাবে রিলাই করবে। তখন দেখবেন চীন আরও বেশি রাশিয়ানদের হেল্প করবে। রাশিয়ানদের বিভিন্ন এজেন্ডায় চীন দাঁড়াবে তাদের পক্ষে। হিসাবটা কিন্তু ভয়ঙ্কর রকমের স্বার্থের। চিন্তা করে দেখুন, কেউ কারো না। রবার্ট ডি কাপলানের বিখ্যাত বই ইম্পেরিয়াল গ্রান্টস আমাদের দেখায় আমেরিকার এই বৈশ্বিক সাম্রাজ্য আসলে কিভাবে পরিচালিত হচ্ছে। পেন্টাগন পুরো পৃথিবীকে 5টি কমান্ড এরিয়াতে ভাগ করেছে: নর্থকম, সাউথকম, ইউকম, সেন্টকম এবং পিএকম। পৃথিবীর প্রতিটি বর্গমাইল, এমনকি উত্তর মেরুও এই 5টি কমান্ডের মধ্যে পড়ে। কাপলান পেন্টাগনে প্রথমবারের মতো এই মানচিত্রটি দেখে লিখেছিলেন, কেন আমেরিকাকে একটি বৈশ্বিক সামরিক সাম্রাজ্য বলা যাবে না? কিন্তু কাপলানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি ছিল, এই সাম্রাজ্য চলে সফট টাচে, অর্থাৎ সফট পাওয়ারে। বেশিরভাগ জায়গায় আমেরিকান সেনারা সরাসরি যুদ্ধ করতেছে না, তারা স্থানীয় সেনাদের ট্রেনিং দিচ্ছে, তাদের অস্ত্র দিচ্ছে, তথ্য দিচ্ছে। এরা পিসকিপার, কূটনীতিবিদ এবং মাঝে মাঝে ঘাতক, সব কিছুর এক অদ্ভুত সংমিশ্রণ। ফরেন ইন্টারনাল ডিফেন্স বা FID নীতির আওতায় এরা বিভিন্ন দেশে গিয়ে স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং কৌশল আয়ত্ত করে। উদাহরণস্বরূপ, ফিলিপাইনের বাসিলান দ্বীপে মার্কিন স্পেশাল ফোর্স আল কায়দা বা আবু সাহাব মোকাবেলার পাশাপাশি স্থানীয়দের মন জয় করার জন্য ক্লিনিক এবং স্কুল তৈরি করেছে। কিন্তু এর উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো এই অস্থিতিশীল অঞ্চলগুলোতে নিজেদের শক্ত অবস্থান পাকাপোক্ত করা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ আধিপত্যকে কন্টেইন করা বা আটকে রাখা। একইভাবে কলম্বিয়ার গহীন জঙ্গলে মাদক কারবারি এবং ফার্ক গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে কলম্বিয়ান সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে মার্কিন স্পেশাল ফোর্স। ইয়েমেনের মরুভূমিতে তারা স্থানীয় কমান্ডোদের প্রশিক্ষণ দিচ্ছে যাতে কৌশলগত এডেন উপসাগর এবং লোহিত সাগরের নিরাপত্তা মার্কিন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। মঙ্গোলিয়াতে তারা চেঙ্গিস খানের বংশধরদের প্রশিক্ষণ দিচ্ছে যেন তারা আমেরিকান সাম্রাজ্যের পিস কিপিং গুর্খা হিসেবে কাজ করে এবং চীনের ভবিষ্যৎ সীমানা সম্প্রসারণের বিরুদ্ধে একটি ট্রিপওয়ার হিসেবে কাজ করে।
আমেরিকান সাম্রাজ্য সরাসরি শক্তি প্রয়োগের চেয়ে অদৃশ্য প্রভাবের উপরে বেশি জোর দেয়। যে বাঁধন দেখা যায় তা সহজে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু যে বাঁধন দেখা যায় না তা ছিঁড়বেন কীভাবে? ছোট হাতিকে বাঁধা হয় শিকল দিয়ে, শিকল ভাঙার অনেক চেষ্টা করে সে, কিন্তু পারে না। বড় হাতিকে সামান্য দড়ি দিয়েও বেঁধে রাখা যায়। বড় হাতি একবারও সেই দড়ি ছিঁড়ে ফেলার ট্রাইও করে না, কারণ সে জানে দড়ি ছিঁড়তে সে পারবে না, ছোটোবেলা পারেনি যে। অথচ এক টান দিলে শিকল তো শিকল, গোটা পিলার পর্যন্ত কিন্তু উঠে আসার কথা। এই হলো অবস্থা। এখন আসি অর্থনীতিতে। আমেরিকার ট্যাক্স পেয়ারদের কত টাকা যাচ্ছে এই ঘাঁটিগুলো মেনটেন করতে? আমেরিকার বিশ্বস্ত গবেষণা প্রতিষ্ঠানের একটি হচ্ছে র্যান্ড কর্পোরেশন। তারা 2013 সালে প্রায় 500 পৃষ্ঠার একটি রিপোর্ট পাবলিশ করে। রিপোর্টের সারমর্ম হলো বিদেশে ঘাঁটি রাখা দেশে রাখার চেয়ে অনেক অনেক বেশি ব্যয়বহুল। কমন সেন্স। ইউরোপে একটি আমেরিকান বিমানবাহী ঘাঁটি চালাতে বছরে গড়ে খরচ হয় $20 কোটি বেশি। আমেরিকার ভেতরে একই ঘাঁটির পিছনে খরচ হয় তার অর্ধেকেরও কম। বিদেশে প্রতিজন বিমান বাহিনীর কর্মীর জন্য বছরে $40,000 বেশি অতিরিক্ত খরচ হয়। আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2013 সাল পর্যন্ত মাত্র 12 বছরে পেন্টাগন প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের দিয়েছে প্রায় $385 বিলিয়ন চুক্তি বা কন্ট্রাক্ট। বেশিরভাগই গেছে বিদেশি ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার কাজে। ডেভিড ভাইন লন্ডনে একটি কনফারেন্সে গিয়েছিলেন, যেখানে জেনারেল ডাইনামিক্স সহ বড় বড় ঠিকাদার কোম্পানিগুলো জড়ো হয়েছিল কিভাবে সামরিক ঘাঁটি তৈরি করে লাভজনক করা যায় সেই আলোচনায়। একজন কন্ট্রাক্টর প্রতিনিধি বলেছিলেন, উই আর দ্য প্রফিটিয়ার্স। এই ঘাঁটিগুলো একটি বিশাল শিল্প তৈরি করেছে, যা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি পার্ট। অস্ত্র নির্মাণ কোম্পানি, খাদ্য সরবরাহকারী, মিলিটারি বেজের সিভিল কনস্ট্রাকশন ঠিকাদার, নিরাপত্তা কোম্পানি, সবার স্বার্থ এখন এই বিদেশি ঘাঁটিগুলো টিকিয়ে রাখার পেছনে ব্যয় হয়। এখন যে দেশগুলোতে এই ঘাঁটিগুলো অবস্থিত সেই হোস্ট কান্ট্রিগুলোর কী অবস্থা? স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর অজুহাতে আমেরিকা বিভিন্ন স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়েছিল। দ্য ডেমোক্রেসি ইন্ডেক্সের তথ্য মতে আজও অন্তত 45টি অগণতান্ত্রিক এবং চরম স্বৈরতান্ত্রিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে। গণতন্ত্রের ফেরিয়ালা হয়েও আমেরিকা নিজেদের সামরিক স্বার্থ রক্ষায় এই স্বৈরাচারদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, যা ওই দেশগুলোর আভ্যন্তরীণ গণতান্ত্রিক বিকাশকে গলা টিপে হত্যা করেছে। 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আমেরিকা ফেলে দিয়েছিল, কারণ সেটা তাদের পক্ষে ছিল না। সুতরাং সেখানে ডেমোক্রেসি হটিয়ে পাহলাভি রাজবংশের ডিক্টেটরশিপ ফিরিয়ে এনেছিল আমেরিকা, কারণ সেটা ছিল তাদের পক্ষে। মিশরে আরব বসন্তের পর ডেমোক্রেসি এলো, ভোট হলো, জিতলো মুসলিম ব্রাদারহুড। আমেরিকা বুঝে গেল এখানে ডেমোক্রেসি তার জন্য বিপদ, সুতরাং ব্যাকিং দিল আবারও মিলিটারি ডিক্টেটরকে। ভারত মহাসাগরের মাঝখানে চেগোস আর্কিপ্যালাগো, সেখানে বাস করে চেগোসিয়ান জনগোষ্ঠী। 1960-এর দশকে পেন্টাগন সিদ্ধান্ত নিল এই জায়গায় একটা বড় ঘাঁটি দরকার, যেটাকে আজ আমরা দিয়েগো গার্সিয়া বলি। 1968 সাল থেকে 1973 সালের মধ্যে পুরো দ্বীপের জনগোষ্ঠীকে, শিশু বৃদ্ধ সবাইকে জোরপূর্বক তুলে দেওয়া হয় নৌকায়, পাঠিয়ে দেওয়া হয় মরিশাসে এবং সিশেলসে। তাদের জন্মভূমি থেকে 1200 মাইল দূরে। কোনো ক্ষতিপূরণ নেই, কোনো পুনর্বাসনের সহায়তা নেই। আজও সেই চেগোসিয়ান পরিবারগুলো মরিশাসের দারিদ্রতম মানুষগুলোর মধ্যেই পড়ে। আর দিয়েগো গার্সিয়ায় আমেরিকান নৌবাহিনী তার ঘাঁটির নামকরণ করেছে ফুটপ্রিন্ট অফ ফ্রিডম। প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে মার্কিন ঘাঁটির কারণে স্থানীয় অধিবাসীদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়, কারণ তারা পূর্ণ স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত। এই ঘাঁটিগুলো কি সত্যিই দরকার? এই প্রশ্নের দুটো শক্তিশালী উত্তর আছে। যারা সমর্থন করে তারা বলে, বিদেশে আমেরিকার উপস্থিতি যুদ্ধ ঠেকায়। জাপানের উপরে চীনের আগ্রাসন হয় না, কারণ আমেরিকা আছে। দক্ষিণ কোরিয়ার উপরে উত্তর কোরিয়ার আগ্রাসন হয় না, কারণ আমেরিকান সেনা সেখানে। স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ মালাক্কা সহ পৃথিবীর সমুদ্রপথ নিরাপদে থাকে, কারণ আমেরিকান মিলিটারি প্রোটেকশন দেয়। আমেরিকার উপস্থিতি মানে তার মিত্রদের আস্থা। আমেরিকার সাহায্য ছাড়া ন্যাটো হতো না, আর ন্যাটো ছাড়া ইউরোপ অনেক বেশি ভঙ্গুর হতো। যারা সমালোচনা করে তারা কি বলে, সেটা তো নতুন করে না বললেও চলে। ওসামা বিন লাদেনের আমেরিকার প্রতি ক্ষোভের অন্যতম বড় কারণ সৌদি আরবের মাটিতে আমেরিকান সেনা উপস্থিতি। সে সাথে এসব ঘাঁটি চালাতে যে বিপুল টাকা লাগে, তা যদি আমেরিকার ভেতরে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামোতে ব্যয় হতো, তাহলে আমেরিকার আমজনতাই উপকৃত হতো। সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামাস সংঘাত এবং ইরানের সাথে যুদ্ধ এই মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। একইভাবে হুতি বিদ্রোহীদের হাত থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীকে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে যেতে হচ্ছে।
ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্টের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু করে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান এবং ইসরায়েলকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $30 বিলিয়ন বেশি। এটা কিন্তু 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব, মাইন্ড ইট। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটা অবরুদ্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল এবং গ্যাসের বাজার চরম আনস্টেবল হয়ে পড়বে। শিপিং ইন্স্যুরেন্স প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যাবে, যা পুরো বিশ্বের সাপ্লাই চেনে ভয়াবহ প্রভাব ফেলবে। এটা কিন্তু আগে থেকেই অনুমেয়। ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এশিয়ান ড্রাগন চীন। আমেরিকা যদি ব্যস্ত হয়ে থাকে মধ্যপ্রাচ্যে, তাহলে সাউথ চীন সাগরে চীনের প্রভাবকে ঠেকানো আমেরিকার জন্য কঠিন হবে। একই সাথে দুই ফ্রন্ট সামাল দেয়া 34 কোটি মানুষের দেশ আমেরিকার জন্য অনেক কঠিন। তা সে যত বড় সুপার পাওয়ারই হোক না কেন, এটা আমেরিকা বোঝে। এজন্য পেন্টাগনের বর্তমান মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে মনোযোগ সরিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগ বাড়ানো। কারণ চীনের ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক উত্থানকে প্রতিহত করাই এখন আমেরিকার প্রধান মাথাব্যথা। ব্রেজেনস্কির সেই কথা এখনও সত্য যে ইউরেশিয়া নিয়ন্ত্রণ করে, সে পৃথিবী নিয়ন্ত্রণ করবে। তবে ইতিহাস সাক্ষী যে অতিমাত্রায় সামরিক সম্প্রসারণের কারণে প্রাচীন রোমান সাম্রাজ্য এবং পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল। আজ আমেরিকাও কি সেই একই ভুল পথে হাঁটতেছে? চীনের মতো উদীয়মান পরাশক্তি এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের নতুন সমীকরণে এই শত শত বিদেশি ঘাঁটি কি আমেরিকার জন্য শক্তির প্রতীক নাকি পতনের পূর্বাভাস? আপনাদের কি মনে হয়? ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন। আর বৈশ্বিক ভূরাজনীতি, ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।